স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি সালেজুর চৌধুরী এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। একে তো করোনার সংক্রমণ, তার উপরে বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন, সাথে যুক্ত হয়েছে তীব্র যানজট। সব মিলিয়ে চরম ভোগান্তিতে ঈদে ঘরমুখো মানুষ। এই যাত্রায় যাত্রীদের ঝুঁকিতে ফেলে সব নিয়ম ভেঙে সড়ক পথে চলতে দেখা যায় অধিকাংশ বাসকেই। তবে লোকাল ট্রেনে যাত্রীর চাপ থাকলেও আন্তনগর ট্রেনগুলোকে নিয়ম মেনেই চলতে দেখা যায়। নাইম আজিকর রিপোর্ট। দুদিন বাদে ঈদ, আর ঈদের এই আনন্দ প্রিয়জনদের সাথে ভাগাভাগি করে নিতে নারীর টানে বাড়ির পথে ছুটছেন মানুষ। টার্মিনালগুলো থেকে বাসগুলোও ছাড়ছে স্বাস্থ্যবিধি ও সরকারের নিয়ম মেনেই। আর তাই রোববার রাজধানীর বাস টার্মিনালগুলোতে নামে ঘরমুখো মানুষের ঢল। নেই স্বাস্থ্যবিধি, ভোগান্তি শুরু যেখান থেকেই। করোনার ঝুঁকি যেন বাড়ির পথে তাদের এই যাত্রা যেন অপ্রতিরোধ্য। না তো হচ্ছে না, অ্যাকচুয়ালি হতে পারতেছে না, কারণ পরিবেশ তো নাই। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি টিকিটের জন্য। বাস অ্যাভেলেবল না, বলছে যে রাস্তায় আছে, সময় লাগবে। বাড়িতে আসলে যেতেই হবে, যেহেতু বাড়িতে বাবা মা আছে, তাই না? বাবা মা থাকলে অবশ্যই বাবা মার সাথে ঈদ করতে হবে, একা একা তো ঈদ করা যাবে না। টার্মিনাল থেকে স্বাস্থ্যবিধি ও অর্ধেক আসনে যাত্রী নিয়ে রওনা হলেও বাড়তি লাভের আশায় রাস্তায় রাস্তায় যাত্রী তুলতে দেখা যায় এসব বাসগুলোকে। যাত্রী বোঝাই করেই নিজ নিজ গন্তব্যে যাচ্ছে এসব বাস, হাঁকছে বাড়তি ভাড়াও। ভাড়া কিন্তু আবার ডাবল নিচ্ছে, কিন্তু তারপর অর্ধেক যাত্রী নেওয়ার মতো কোনো রাখে নাই। আসে ডাবল ভাড়া নিচ্ছে, কিন্তু এক সিটে 2 জন করে গাড়ি যাইতে ওই নয়া আইতে হয় খালি। যাত্রীদের ভোগান্তি চরমে নিয়ে গেছে সড়কের দীর্ঘ যানজট। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখা যায় তীব্র যানজট। ফলে গন্তব্যে পৌঁছতে মানুষকে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। বাস থেকে নেমে পায়ে হেঁটেই নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা যায় অনেককে। প্রচুর জ্যাম, বাসেও বসে থাকা বিরক্ত লাগতেছে, সেই জন্য ঠিক আছে হাঁটি। জ্যামের কারণে আর কি ব্রিজটা ক্রস করে এখন ওই পাশ থেকে অটো নেওয়ার চেষ্টা করবো আর কি। তবে যাত্রী চাপ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে ভোগান্তি ছাড়াই ট্রেনে চড়তে পেরে খুশি যাত্রীরা। শিডিউল বিপর্যয় না থাকায় ভোগান্তিও ছিল কম। তবে চাহিদার 1 ভাগ টিকিট ছাড়াই অধিকাংশ যাত্রী ঝুঁকছেন লোকাল ট্রেনের দিকে, যেখানে বাড়তি ভাড়ার পাশাপাশি স্বাস্থ্যবিধির তোয়াক্কা করতে কাউকে দেখা যায়নি। হ্যাঁ, ভোগান্তি তো। এই যে টিকিট দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে, এর আগে তো এরকম অভিজ্ঞতা ছিল না। এবার তো আসলে অনলাইনে টিকিট দিলেও আমরা কোনোভাবেই টিকিটটা ম্যানেজ করতে পারিনি। যেহেতু কুরবানি, ওই জন্য সেফটি নিয়ে আর কি যাওয়া হচ্ছে, দেশে বাবা মার সাথে ঈদ করার জন্য। কষ্ট হচ্ছে, কিন্তু তারপরে তো বাপ মা শ্বশুর শাশুড়ি সবার সাথে ঈদ করতে মন চাইছে। রাজধানীর লঞ্চঘাটগুলোতে এখনো লাগেনি ঈদের আমেজ। যাত্রী চাপ তেমন একটা নেই বললেই চলে। তবে শিমুলিয়া পাটুরিয়া ফেরিঘাটে দেখা যায় যানবাহনের লম্বা লাইন ও মানুষের ঢল। কোরবানির তো কেউ নাই ই করার মতন, এই জন্য যাওয়া লাগবে। কষ্ট হইলেও তাদের সাথে ঈদ করার একটা আনন্দই আলাদা। মানুষের এমন অসচেতন চলাফেরা ও গণপরিবহনের শৃঙ্খলা ফেরানো না গেলে করোনা মহামারী সামনে আরো ভয়াবহ রূপ নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। কঠোর লকডাউন নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। সবকিছু বন্ধ করে লকডাউন দেওয়া হলে জীবন জীবিকার সমন্বয় কঠিন হয়ে পড়বে বলে মত তাদের। পোশাক কারখানা বন্ধ থাকলে ক্রেতাদের কাছে নেতিবাচক বার্তা যাবে বলছেন বিজিএমইএ সভাপতি। আবার খাদ্য উৎপাদন ব্যাহত হলে খাবারের সংকট তৈরি হওয়ার পাশাপাশি পণ্য মূল্য বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে জনশক্তি রপ্তানি বাধাগ্রস্ত হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে রেমিটেন্স আয়। সুলতান আহমেদের রিপোর্ট। করোনা মহামারীতে বিপর্যয়ে বিশ্বের বড় বড় দেশের অর্থনীতি, সেখানে অনেকটাই ব্যতিক্রম বাংলাদেশ। মহামারীর মধ্যেও রপ্তানি আয় রেমিটেন্সের উপর ভর করে ভালো প্রবৃদ্ধি এসেছে। সদ্য সমাপ্ত অর্থবছরে মোট রপ্তানি হয়েছে $3,875 কোটি, যা তার আগের বছরের চেয়ে 15% বেশি। আর রপ্তানি আয়ের 81% এবারও এসেছে তৈরি পোশাক থেকে। লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলার জন্যই পার্শ্ববর্তী কয়েকটি দেশ থেকে অর্ডার সরিয়ে বাংলাদেশে দিতে শুরু করেছে ক্রেতারা। তাই ক্রেতাদের আস্থা ও রপ্তানি আয় ধরে রাখতে কঠোর লকডাউনেও স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলা রাখার দাবি বিজিএমইএর। জীবন জীবিকার সমন্বয় ঘটিয়ে ইকোনমির স্বার্থে চালু রাখার জন্য আমি অনুরোধ করছি। এবং এই সময় আমরা মনে করি যে আমরা একদিকে যেমন টিকা দেওয়ার ব্যবস্থা করব, এবং আমরা যে স্বাস্থ্যবিধি মেনটেন করে আমরা যে ফ্যাক্টরি চালাচ্ছি, এটাতে আমাদের শিল্পে, আমাদের ফ্যাক্টরিগুলোতে ইনফেকশন রেট একেবারেই নেই।
মহামারীর মধ্যেও অর্থ সংকটের দুশ্চিন্তা কমিয়ে দিয়েছে প্রবাসী শ্রমিকরা। তাদের হাত ধরে রেকর্ডের পর রেকর্ড হচ্ছে রেমিটেন্স আয়ে। সদ্য সমাপ্ত অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে $2,477 কোটি, যার প্রবৃদ্ধি 36%। জনশক্তি বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের মধ্যেও যে কোনো উপায়ে জনশক্তি পাঠানো চালু রাখার বিকল্প নেই। যদি আমরা এই শ্রমবাজারগুলিতে আমরা আমাদের অভিবাসী কর্মী পাঠাতে না পারি, আমরা একদিকে যেরকম শ্রমবাজার হারাবো, আরেকদিকে প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়ব। আসছে লকডাউন ঘিরে দুশ্চিন্তায় খাদ্য উৎপাদকরা বলছেন, কারখানায় শ্রমিক আসা, খাদ্য সরবরাহ ব্যবস্থা সচল না থাকলে বিপর্যয়ে পড়বেন তারা। যারা প্রাইভেটলি খাদ্যপণ্য উৎপাদন করছেন, ওরা 2 সপ্তাহ বন্ধ থাকলে যতটা না সমস্যা হবে, সারা বাংলাদেশে যে সাপ্লাই চেইন, ফুডের সাপ্লাই চেইনটা আছে, সেটা ভীষণভাবে ব্যাহত। অলরেডি কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। লজিস্টিক্স, শিপিং চার্জেস বেড়ে গেছে প্রায় 3 to 4 টাইমস। উৎপাদনশীল কারখানায় কাজ বন্ধ হলে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়ার শঙ্কাও করছেন উদ্যোক্তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। রংপুরের মিঠাপুকুরে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত 10 জন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সকাল 7:45টার দিকে বলদিপুকুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী জোহানা পরিবহন ও ঢাকাগামী সেলফি পরিবহন নামে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম শুরু হয়। এ সময় ঘটনাস্থলে 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও 1 জনের মৃত্যু হয়। সকালবেলা আমরা সংবাদ পাই যে 2টা বাস সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনাস্থলে দ্রুত চলে আসি, খবর পেয়ে আসে দেখি যে এই গাড়ির পাশে আমরা 4টা ভিকটিমকে ডেড বডি পাই। এটা হচ্ছে জোয়ানা পরিবহন, আর একটা হচ্ছে সেলফি পরিবহন, সেখানে আমরা একটা পাই। এই 2টাকে আমরা দ্রুত ডেড বডি ব্যাগে আমরা কভার করে ফেলি। আর 2 জনকে আমরা পাই ভিকটিম, যেটা আহত অবস্থায় ছিল। এদেরকে আমরা দ্রুত রংপুর মেডিকেলে স্থানান্তর করি। এই যাত্রার খবর জানাতে রাজধানীর সদরঘাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান। প্লাবন, করোনা সংক্রমণের এই সময় আসলে মৃত্যুর ঝুঁকি নিয়ে কিন্তু মানুষ ফিরে যাচ্ছে বাড়িতে। আপনি এই বাড়ি ফেরার দৃশ্যপট সম্পর্কে আমাদেরকে জানাবেন একটু। সদরঘাটের সন্ধ্যায় অন্যান্য ঈদের সময় যেভাবে মানুষ বাড়ি যায় প্রিয়জনের টানে, মানুষ বাড়ি যাচ্ছে, ভয় শঙ্কা আমরা দেখছি না। দেখতে পাচ্ছেন সদরঘাটের অবস্থা, প্রত্যেকটা লঞ্চে আমরা উপচে পড়ার চাপ দেখছি। লঞ্চের ভেতরের অবস্থা ভয়াবহ। যেটি আসলে বলা হয়েছিল যে অর্ধেক যাত্রী নিয়ে নৌযান চলাচল করবে, কিন্তু সেরকম বাস্তবতা কিন্তু আমরা দেখছি না। প্রত্যেক লঞ্চের ভেতরেই অধিক সংখ্যক যাত্রী নেওয়া হচ্ছে এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছে লঞ্চগুলো। নির্দিষ্ট সময়ই হয়তো 7টা, 8টা, 9টা, 10টা, 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত লঞ্চ ছাড়ার সময়, কিন্তু তার আগেই অনেক বেশি যাত্রী ভেতরে উঠে বসে আছেন। লঞ্চ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যেমনটা বলছেন যে তারা তাদের নির্দিষ্ট যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার যাত্রী নিয়ে তারা যেতে চান। অর্ধেক যাত্রী নিয়ে তারা যাওয়ার কথা তাদের মাথার মধ্যে আসলে নেই। এবং তারা যেটি বলছেন যে যারা ভেতরে আছেন স্বাস্থ্যবিধি মানার জন্য মাইকিং করা হচ্ছে বটে, কিন্তু আমরা খুব বেশি কড়াকড়ি দেখছি না। মাস্ক পরা ছাড়াও কিন্তু যাত্রীরা যেতে পারছেন। কোনো রকম কর্তৃপক্ষ আমাদের পুরো এই যে সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা আমাদের চোখে পড়ছে না। দেখতে পাচ্ছেন কত মানুষ, প্রত্যেক লঞ্চেই কিন্তু অনেক বেশি যাত্রী রয়েছে, সেটি আমাদের চোখে পড়ছে। এবং অনেক বেশি মানুষ থাকলে যেটি হয়, সাধারণ মানুষের মুখে যেমন মাস্ক নেই, একই সঙ্গে সামাজিক দূরত্বের বালাও নেই। সব মিলিয়ে করোনার ঝুঁকি নিয়ে মানুষ কিন্তু বাড়ি যাচ্ছে। ঢল দেখতে পাচ্ছেন মানুষ। আমরা পুরো পথে গুলিস্তান থেকে পর্যন্ত আসতে প্রচণ্ড যানজট ছিল। প্রত্যেক যে যানবাহনগুলো চোখে পড়েছে, যে যানবাহনগুলোতেও অনেক বেশি যাত্রীদের চাপ ছিল। এক পর্যায়ে এসে সদরঘাট থেকে প্রায় 1 কিলোমিটার আগে থেকে মানুষদেরকে কিন্তু হেঁটে আসতে হচ্ছে সদরঘাট পর্যন্ত। এরকম একটি বাস্তবতার মধ্যে দিয়ে মানুষ বাড়ি যাচ্ছে। আপনি যেমনটা বলছিলেন যে করোনার এই ভয়াবহ অবস্থা, যখন প্রতিদিন 200-র বেশি মানুষ মারা যাচ্ছে গত প্রায় 1 সপ্তাহ ধরে, সেরকম বাস্তবতা মানুষের মধ্যে কোনো রকম লক্ষ্য করছি না। সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলছি, তারা যেমনটা বলছেন যে যে কোনো মূল্যে তাদেরকে বাড়ি ফিরতেই হবে। ঈদের একদিন পরে তারা আসলে কিভাবে ফিরবেন সে বিষয়
বিষয় নিয়ে শঙ্কা আছে, তবে তারা বলছেন যে তারা যে কোনো মূল্যে বাড়িতে ঈদ করবেন এবং ঈদের পরদিনই বেশিরভাগ মানুষের রওনা দেওয়ার কথা বলছেন। লঞ্চের ভেতরের চিত্র যদি একটু দেখানো যায়, লঞ্চের ভেতরের অবস্থা দেখতে পাচ্ছেন, গাদাগাদি করে মানুষ বসে আছেন। লঞ্চের ভেতরে যেটি হয় যে বেডশিট বিছানা পেড়ে মানুষ শুয়ে থাকেন, যে দীর্ঘ করের পথ, কোনো জায়গায় তিল ধরানো কিন্তু ঠাঁই নেই। দেখতে পাচ্ছেন কি অবস্থা লঞ্চের ভেতরে। লঞ্চের সামনে যেখানে আসলে যাত্রী থাকারই কথা না, সেসব জায়গায় কিন্তু যাত্রীদেরকে উঠতে দেওয়া হচ্ছে, বসতে দেওয়া হচ্ছে। তো এরকম একটি বাস্তবতার মধ্যে দিয়ে মানুষ ঘরে ফিরছে। ঈদের আরো কয়েকদিন সামনে বাকি আছে, সামনের প্রত্যেকটা দিনই চাপ আরো বাড়বে তেমনটা ধারণা করছেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে সদরঘাট থেকে ঈদের ঘর খবর, যারা যে কোনো মূল্যে প্রিয়জনের কাছে করোনার এই ভয়াবহ বাস্তবতার মধ্যেও। পাবন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঈদ যাত্রার খবর জানাতে আমাদের সাথে সদরঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্লাবন রহমান। জানাবো দেশে করোনা পরিস্থিতির খবর। আবারও করোনাতে দৈনিক মৃত্যু 200 ছাড়িয়ে গেল। গত 24 ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে 225 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 17,894 জন। এছাড়া গত একদিনে নতুন শনাক্ত তার আগের দিনের চেয়ে অনেক বেড়েছে। গত 24 ঘন্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন 11,578 জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 11,03,989-তে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8,845 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 9,32,008 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তারও জানানো হয় 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 39,806টি। আজ ঢাকায় সর্বোচ্চ 60 জনের মৃত্যু হয়েছে। করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। টিকা নিয়ে সরকার যে দুর্নীতির আশ্রয় নিয়েছে তা গোটা পরিস্থিতিকে লেজে গোবরে করে ফেলেছে। রোববার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালগুলোতে এখনো প্রয়োজনীয় সংখ্যক বেড, অক্সিজেন, আইসিইউ সরবরাহ করা হয়নি। জরুরি ভিত্তিতে প্রতিটি জেলা হাসপাতালগুলোতে করোনা বেডের সংখ্যা বাড়ানো, অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা ও আইসিইউ বেড সংশোধন করা এখন সময়ের দাবি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত বলে সভা মনে করে। দেশে টিকা উৎপাদনে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। এক্ষেত্রে বেসরকারি কোম্পানিগুলোতে সবুজ সংকেত দেওয়ার কথা বলা হলেও বাস্তবের চিত্র মোটেও সন্তোষজনক নয়। এমনটা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বছর বছর বিদেশ থেকে টিকা কেনা অসম্ভব। তারা বলছেন দেশে ভ্যাকসিন শিল্প এগিয়ে নিতে সরকারকেই উদ্যোগ নিতে হবে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। দেশে দফায় দফায় আসছে একের পর এক টিকা। শুরুটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা দিয়ে হলেও এখন প্রয়োগ হচ্ছে সিনোফার্মা, ফাইজার, মডার্না তৈরি টিকা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে একটি টিকা আমদানি থেকে শুরু করে প্রয়োগ অবধি খরচ হয় 3,000 টাকা। আর সরকারের লক্ষ্য দেশের 80% মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। বিশাল জনগোষ্ঠীর টিকার চাহিদা মেটাতে দরকার কয়েক হাজার কোটি টাকা। এমন বাস্তবতায় দেশি টিকা উৎপাদন করতে আগ্রহ দেখিয়েছে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। এ নিয়ে সরকারের তরফ থেকে এরই মধ্যে সবুজ সংকেত দেওয়া হলেও বাস্তবায়নের কাজে রয়েছে ধীর গতি। বিশেষজ্ঞরা বলছেন সরকারকে টিকা উৎপাদনে বেসরকারি খাতকে উৎসাহিত করতে হবে। বিদেশি প্রযুক্তি কেনার পাশাপাশি ভ্যাকসিন আবিষ্কারে গবেষণায় মনোযোগ বাড়াতে হবে। কোম্পানিরা অন্য কোম্পানির সঙ্গে নিজেরাও চুক্তি করে করতে পারে। আমাদের ভ্যাকসিন শিল্পটা যদি এগিয়ে যায়, সেই জন্য সরকার এখানে নানা ধরনের প্রণোদনা, উৎসাহ ইত্যাদি সব থাকা উচিত। যে গতিতে এই ভ্যাকসিনটির কাজ অগ্রসর হওয়া উচিত ছিল সেটি হয়নি এবং কর্তৃপক্ষ তাদের ঘোষিত সময়সীমা রক্ষা করতে পারেনি। অথচ দেশে একটি ভ্যাকসিন তৈরি হলে করোনা প্রতিরোধের লড়াইয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতাম। তারা বলছেন শুধু কেনা টিকা দিয়ে করোনা প্রতিরোধ করা অসম্ভব। সরকারি বেসরকারি যে কোনো পর্যায়েই করোনা ভ্যাকসিন তৈরির প্রয়াসকে সরকারের পক্ষ থেকে সর্বতোভাবে সব ধরনের সহযোগিতা করা উচিত। কারণ আমরা জানি 17 কোটি মানুষের দেশে ভ্যাকসিন কিনে প্রতি বছর টিকা দান করা প্রায় অসম্ভব। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন গোপালগঞ্জে টিকা উৎপাদনের জন্য অবকাঠামোগত উন্নয়ন চলছে। একটি অত্যাধুনিক ভ্যাকসিন উৎপাদন সেন্টার আমরা স্থাপন করব। এরই মধ্যে সোমবার ঢাকায় পৌঁছাবে মডার্নার 35 লাখ টিকা। আর চীনের সিনোফার্মা থেকে চুক্তির 1.5 কোটি ডোজ টিকা আসবে ধাপে ধাপে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টার কারণেই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে পেরেছে সরকার। তিনি বলেছেন, দুর্যোগের মধ্যেও দেশের অর্থনীতি সচল রাখা সম্ভব হয়েছে। মন্ত্রণালয় এবং অধিদপ্তরগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, সবাই যেন ভ্যাকসিন পায় তা নিশ্চিত করবে সরকার। শাহ আলী জয় রিপোর্ট। বিশেষ কার্যক্রম হিসাবে সরকারের মন্ত্রণালয় এবং বিভিন্ন বিভাগ এক বছরে কি কি কাজ করবে তা নির্ধারণ করে সই হলো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে করোনা মহামারীর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক এই সংকটে সারা পৃথিবীর মতো বাংলাদেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্যোগের মধ্যেও অর্থনীতির গতি ধরে রাখতে পেরেছে সরকার। সাধারণ মানুষ যেন কোনো মতে কষ্ট না পায়, তাদের খাদ্যের চাহিদা পূরণ করা, চিকিৎসার ব্যবস্থা করা এবং তাদেরকে করোনা থেকে যেমন মুক্তি দেওয়া, আবার তাদের আর্থিকভাবে যেন তাদেরকে সহযোগিতা করা। আমি ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সচিব এবং তাদের সঙ্গে যারা কর্মরত সকলেই আন্তরিকতার সাথে কাজ করেছেন, যে কারণে এই ভয়াবহ করোনাকালীন সময়েও আমরা আমাদের দেশের অর্থনীতিকে অন্তত গতিশীল রাখতে সক্ষম হয়েছি। শেখ হাসিনা বলেন, করোনা মোকাবেলায় পর্যায়ক্রমে উপযুক্ত সবাইকে টিকার আওতায় আনবে সরকার। আমরা আমাদের ভ্যাকসিন দেওয়া শুরু করে দিয়েছি, ভ্যাকসিন আসছে এবং আমাদের দেশের প্রত্যেকটা যাদের এই ভ্যাকসিনটা গ্রহণ করার তাদের সকলে যেন এটা নিতে পারে, তার জন্য যত দরকার আমরা তা ক্রয় করব এবং আমরা সেই ভ্যাকসিনটা দেব, যেন আমার কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, সেভাবেই কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি। গত বছর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে সফলতা অর্জন করায় প্রথম পুরস্কার পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। অনুষ্ঠানে সফল 10 মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কৃত করা হয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ থেকে পরিত্রাণের জন্য ঘুমানোর সময় মশারি টানানোর পরামর্শ দিয়েছেন তারা। রোববার দুপুরে সারা দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই আশঙ্কার কথা জানান অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার নাজমুল ইসলাম। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 81 জন এবং জানুয়ারির 1 তারিখ থেকে জুলাই মাসের 17 তারিখ পর্যন্ত মোট রোগীর সংখ্যা 1139 জন। এই পরিস্থিতির অবনতি হবার একটি আশঙ্কা থেকেই যায় এবং রোগীর সংখ্যা বেড়ে গেলে এই করোনার পাশাপাশি সেটি কিন্তু একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি আজ থেকে হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। হাটের বাইরে থেকে অনলাইনেও গরু কেনা যাবে। রোববার রাজধানীর ভাটারায় কোরবানির পশুর হাটে সাংবাদিকদের একথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এদিকে ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততটাই জমে উঠছে পশুর হাট। ক্রেতারা পছন্দসই গরু কিনছেন, তবে এবার শুরুর দিকে দাম অনেকটাও চড়া হলেও তা কমতে শুরু করেছে বলে জানান ক্রেতারা। সে সময় খামারি এবং ব্যবসায়ীদের সহায়তায় বিশেষ ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে 900 কোরবানির পশু নিয়ে 3টি স্পেশাল ট্রেন রাজধানী ঢাকায় পৌঁছেছে। রবিবার বেলা 11:30টার দিকে সবশেষ ক্যাটল স্পেশাল ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে পৌঁছায়। আমরা বলেছি, যদি কোনো হাটে দেখো যে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা চলছে না, সেই হাটকে তাৎক্ষণিকভাবে তখনই বন্ধ করে দেওয়ার জন্য। যেখান থেকে হাসিল নেয় আমি বলছি সেই জায়গাটা বন্ধ করে দিবা। এখান থেকেও কিন্তু যে কেউ এসে গরু বা ছাগল বা পশু কিনতে পারবে, কিন্তু হাটের ভিতরে ঢুকবে না। দর্শক, পশুর হাটের খবর জানাতে আফতাবনগর থেকে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, হাট কেমন জমে উঠেছে? হাটে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবং স্বাস্থ্যবিধির কি দেখছেন? ধন্যবাদ জহুর। আফতাবনগর যে পশুর হাটটি রয়েছে, এখানে কিন্তু পশুর সরবরাহ কিন্তু বেশ রয়েছে এবং ক্রেতাও রয়েছে অনেকটা, কিন্তু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি দরদাম চলছে। কিন্তু গরু মানুষের যে কেনার সংখ্যা সেটি কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি। তবে মানুষ যারা বিক্রেতারা তারা হয়তো ভাবছেন যে রাজধানীর বাসিন্দা যারা রয়েছেন ক্রেতারা, তারা হয়তো ঈদ আরো যত ঘনিয়ে আসবে তখন হয়তো বিক্রিটি একটু বাড়বে। আমরা একটু
একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি তো গরু কিনতে আসছেন, আসলে কি পরিস্থিতি লক্ষ্য করছেন, দাম আসলে কেমন দেখছেন? না দাম তো রিজনেবল প্রাইসই, বাজারে অত বেশিও না কমও না, একটা সিস্টেম আছে বাজারে, তাতে দেখতেছি যে খুব একটা বেশিও না খুব একটা কমও না। আপনি কি পছন্দ করেছেন? হ্যাঁ, আমি কালো গরুটা আমি অনেকক্ষণ ধরে দেখতেছি, কিন্তু তার সাথে কথা বলিনি যে দামটা কিরকম চাই। ধন্যবাদ। আসলে আপনাকে যে বিষয়টি বলতে চাই যে আফতাবনগরে আমরা দেখছি যে বড় গরু যেগুলো সেগুলোর চাহিদা এখন পর্যন্ত কিছুটা কম লক্ষ্য করছি। ছোট গরুর দিকে মানুষের চাহিদাটা একটু বেশি, মানুষ ছোট গরুগুলো এরই মধ্যে কিনে নিয়ে যাচ্ছেন। গরু কিন্তু এখন গরুর হাটে গরুর সরবরাহ রয়েছে বেশ, কিন্তু এখন কিছুটা আসলে গরু বৃষ্টি হওয়ার কারণে কিছুটা গরু আসা কিছুটা কম রয়েছে, তবে গরুর হাটে কিন্তু প্রচুর সংখ্যক গরু রয়েছে। তো এই ছিল আমার কাছে স্বাস্থ্যবিধি কিন্তু অনেকে আমরা দেখছি মানছেন। এই ছিল আমার কাছে আফতাবনগর থেকে গরুর হাটের সবশেষ খবর। জহুর। ফখরুল, আপনাকে ধন্যবাদ। পশুর হাটের খবর জানাচ্ছিলেন আফতাবনগর থেকে সহকর্মী ফখরুল ইসলাম। মহামারীর মধ্যেই পবিত্র কাবা তাওয়াফের পর আজ থেকে শুরু হয়েছে হজের মূল কার্যক্রম। সোমবার আরাফায় পবিত্র হজ পালন করবেন হাজিরা। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এদিকে হাজিদের স্বাস্থ্যবিধি মানায় কঠোর পর্যবেক্ষণের পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা বলয়। পবিত্র কাবা তাওয়াফের পর আজ থেকে শুরু হয়েছে হজের মূল কার্যক্রম। এই নিয়ে সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে সৌদি থেকে যুক্ত হচ্ছেন ফহিম ফরহাদ। ফরহাদ, আপনি আমাদেরকে একটু জানাবেন যে আজকে আসলে কি কি কার্যক্রম চলছে এবং সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন। এবং আমরা সকল পর্যন্ত খবর পেয়েছিলাম প্রায় 36,000 হাজি এখন পর্যন্ত মক্কায় চলে এসেছে। তো এখন যেহেতু অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে, আমরা আশা করছি যে ইতিমধ্যে প্রায় সব পুরো হাজি মানে প্রায় 60,000 হাজি এখন মক্কায় অবস্থান করছেন। প্রথম তওয়াফে কুদুমের পরেই হাজিগণ চলে যাবেন মিনায়, সেখানে রাত্রি যাপন করবেন এবং পরের দিন সকালে ফজরের পরে আরাফার উদ্দেশ্যে রওনা করবেন। এই হচ্ছে হজের মূল কর্মসূচি এবং আরাফাতে অবস্থান করাটাই হচ্ছে মূল হজ। আরাফাতের পরে পরের দিন মুজদালিফায় অবস্থান করবেন, তারপর সেখানে কুরবানি এবং জামারায় পাথর নিক্ষেপ, এর পরবর্তীতে পাথর নিক্ষেপ করে 3 দিন এই কার্যক্রম চলবে। তবে এবছরের হজের কিছু উল্লেখযোগ্য দিক, সেটা আপনি জানেন যে করোনার কারণে হাজির সংখ্যা অনেক সীমিত করা হয়েছে। ইতিপূর্বে গত বছর আমরা দেখেছি মাত্র 1000 জন হাজি নিয়ে হজ উদযাপন করা হয়েছিল। তো এবছর আরেকটি বিশেষ দিক হয়েছে যে মক্কায় পৌঁছানোর পূর্বেই সকল হাজিকে স্মার্ট কার্ডের মাধ্যমে তাদের প্রত্যেকে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে এবং এবছর স্মার্ট কার্ড অর্থাৎ ক্যাশবিহীন একটা হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারাই সেখানে কোনো কিছু খরচ করবেন বা বিভিন্ন ধরনের কেনাকাটা করবেন, তারা মূলত এটিএম কার্ড এবং স্মার্ট কার্ডের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করবেন, কেনাকাটা পরিচালনা করবেন। এছাড়াও কিয়স্ক মেশিন রাখা হয়েছে বিভিন্ন জায়গায় যেগুলোর মাধ্যমে তাদের আনুষঙ্গিক বিভিন্ন কর্মকাণ্ড তারা এই কিয়স্ক মেশিনের মাধ্যমে পরিচালনা করতে পারবেন। এই বছর মূলত 3টি হজ প্যাকেজ মূলত হজ মন্ত্রণালয়, সৌদি হজ মন্ত্রণালয় ঘোষণা করেছিল। তার মধ্যে প্রথম প্যাকেজটি হচ্ছিল 12,113 রিয়ালের, দ্বিতীয় প্যাকেজটি 14,381 রিয়ালের এবং তৃতীয় যে প্যাকেজটি সেটা হচ্ছে 16,560 রিয়ালের। এই 3টি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সৌদি আরব থেকে ফহিম ফরহাদ আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন। আগামীতে আম রপ্তানির ক্ষেত্রে আরও গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে রপ্তানি বাড়াতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। রোববার সচিবালয়ের নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, চালের দাম নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সরকার। এই মৌসুমে আমরা সংশ্লিষ্ট সবাইকে, রপ্তানির সাথে যারা জড়িত সবাইকে ডেকেছি। তাদের অভিজ্ঞতার কাছ থেকে আমরা শিখতে চাই। যারা আম রপ্তানি করছে তারাও আমাদেরকে শেখাবে যে তাদের কি কি সমস্যা, দুর্বলতার দিকগুলো কি, কি কারণে আমরা রপ্তানি করতে পারি না, কেন আন্তর্জাতিক বাজারে আমরা যেতে পারছি না। এবারে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর।
দেশের বিভিন্ন জেলায় সারাদিনে ঘটেছে নানা ঘটনা। সেসব ঘটনা নিয়ে এবারে টুকরো খবর। কুষ্টিয়ায় সড়ক বিভাগের ভবন নির্মাণের জন্য বাগানের গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশবিদরা। সড়ক বিভাগের কুষ্টিয়া অফিসের সামনে সকালে এই কর্মসূচি পালন করে সম্মিলিত সামাজিক আন্দোলন, পরিবেশ ক্লাব সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা। নাটোরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক। সকাল 9টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত সভা শেষে জেলার বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেন তিনি। এছাড়া মাস্ক ও অক্সিজেন কনসেন্ট্রেটর দেন তিনি। বগুড়ায় করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি ও রোটারি ক্লাব অব বগুড়া। সকালে বগুড়া পুলিশ লাইন্স ও জেলা স্কুল মাঠে পৃথকভাবে এসব সামগ্রী প্রদান করা হয়। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল 328 পরিবার। কর্মহীন, দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে 500 টাকা করে দেয়া হয়। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ই কমার্সের ব্যবসায়ীদের অবশ্যই নিবন্ধিত হতে হবে। নির্দেশনা অনুযায়ী ব্যবসা পরিচালনা না করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়। রোববার বাণিজ্য মন্ত্রণালয় ই কমার্স প্রসঙ্গে এক বৈঠক থেকে গণমাধ্যমে এসব কথা জানান বাণিজ্য সচিব। তিনি বলেন, ই কমার্স ব্যবসা করতে হলে ব্যবসার পরিকল্পনা ও মডেল অবশ্যই আগে জানাতে হবে। ই কমার্স নির্দেশিকা প্রকাশ করেছি, তার আলোকে আমরা সব বিচার বিবেচনা করে দেখব যে কোন কোন কোম্পানি এইখানে যে নির্দেশনা আছে সেটা প্রতিপালন করতে ব্যর্থ হচ্ছেন, এবং যিনি ব্যর্থ হবেন তাকে প্রথমত কারণ দর্শানো হবে কয়েকদিন সময় দিয়ে, যে উনি বিজনেস প্ল্যানটা আমাদের দিবেন, যে এই বিজনেস প্ল্যানে তিনি কিভাবে সাস্টেনেবল হবেন। সেটা যদি বাংলাদেশের প্রচলিত আইনের সঙ্গে কমপ্লায়েন্ট না হয় তখন হয়তো বা আমরা তার কোম্পানি বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাব। পশ্চিম ইউরোপে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 170 জনে। নিখোঁজ হাজারো মানুষের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। সবচেয়ে খারাপ অবস্থা জার্মানির। দেশটিতে বন্যায় এখন পর্যন্ত 143 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পশ্চিম জার্মানির স্টেইন বাস্টেল বাঁধ ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ হওয়ায় বাঁধের চারপাশের প্রায় 4,500 বাসিন্দাকে ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অনেক শহরে বন্যার পানি এখনো বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। বেলজিয়ামের পরিস্থিতি আরও নাজুক। এখন পর্যন্ত 24 জন মারা গেছেন। নেদারল্যান্ডসে মৃত্যুর খবর পাওয়া না গেলেও আকস্মিক বন্যার প্রভাব পড়েছে। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সাবেক সদস্য ডক্টর শামসুল আলম। সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। করোনা প্রাদুর্ভাবের কারণে সীমিত পর্যায়ে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর শামসুল আলম 35 বছরের অধ্যাপনা শেষে 2009 সালের 1 জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন। সিনিয়র সচিব পদে দীর্ঘ 1 যুগ চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেছেন। গত 30 জুন তার সবশেষ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। আর এই ছিল এখনকার সন্ধ্যা সংবাদে। আরও জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।